হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা দ্রবণ চ্যাপ্টার পড়ছিলাম। অলরেডি আমাদের 6টা ক্লাস আমরা দিয়েছি। প্রথম দিকে 4টে ক্লাস লাইভ দেওয়া হয়েছিল এবং তারপরে 2টো ক্লাস মানে পার্ট 5 এবং পার্ট 6 আমরা রেকর্ডেড ক্লাস দিয়েছি। সেই রেকর্ডেড ক্লাসগুলোতে আমরা আমাদের বাকি যে থিওরিগুলো ছিল সবগুলো কিন্তু খুব সহজ করে বুঝে নিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসে, প্রতিদিনের ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছি সেখান থেকে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আমরা কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্ব সহকারে দেখব, কোন কোন জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন বিভিন্ন স্কুলে দেওয়া হয়, সবগুলো কিন্তু আমরা প্রত্যেক দিনের ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। ওকে, মোটামুটি আমাদের থিওরি যে পোর্শন সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের দ্রবণের শক্তিমাত্রা, সেখানে আমাদের থিওরি পোর্শন এবং গাণিতিক পোর্শন আমাদের রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। ওকে, প্রথমে দেখো দ্রবণের শক্তিমাত্রা মানে আমরা দ্রবণের যে গাঢ়ত্ব, দ্রবণের কি প্রকাশ করব আমরা? গাঢ়ত্ব। কেমন? দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করার জন্য আমরা দ্রবণের শক্তিমাত্রা বা স্ট্রেংথের কথা কিন্তু বলি। গাঢ়ত্ব মানে কি? আমি কোনো একটা ধরো জল নিয়েছি, কিছু পরিমাণ জল নিয়েছি, হয়তো দেখা যাচ্ছে আমি হয়তো 200 ml মানে 200 মিলিলিটার জল নিয়েছি। সেই 200 মিলিলিটার জলের মধ্যে কতটা চিনি দ্রবীভূত আছে, তাই না? যদি কম চিনি দ্রবীভূত থাকে, সে 200 মিলিলিটার জলের মধ্যে হয়তো 10 গ্রাম চিনি দ্রবীভূত আছে, তাহলে তার যা গাঢ়ত্ব, যদি সেখানে সেই একই পরিমাণ জলের মধ্যে 25 গ্রাম চিনি দ্রবীভূত থাকে, তাহলে তার মানে তার গাঢ়ত্ব হচ্ছে বেশি। তাহলে গাঢ়ত্ব মানে আমরা এখানে সাধারণভাবে যেটা বুঝি যে কোনো দ্রবণের মধ্যে বা কোনো দ্রাবকের মধ্যে কতটা পরিমাণ দ্রবীভূত আছে, তাই না? কোনো দ্রবণের মধ্যে হতে পারে, মানে যে শরবতটা তৈরি হলো, জল আর চিনি মিশিয়ে শরবত তৈরি হলো, তাহলে সেই শরবতের মধ্যে বলতে পারি। বা চিনিটা মিশিয়েছি, চিনিটা হচ্ছে দ্রাব, কার মধ্যে মিশিয়েছি? জলের মধ্যে, সেটা হচ্ছে দ্রাবক। তাহলে সেই দ্রাবকের মধ্যে মানে জলের মধ্যে এক্ষেত্রে, তাই না? তাহলে সেই দ্রাবকের মধ্যে মানে মানে নির্দিষ্ট পরিমাণ নিয়েছি, সেই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কতটা দ্রাব দ্রবীভূত আছে সেটা বোঝার জন্য আমরা কি করি? দ্রবণের শক্তিমাত্রা কথাটা ব্যবহার করি এবং সেটা আমরা গাণিতিকভাবে বের করতে পারি। এবার এই গাঢ়ত্ব বা দ্রবণের যেটা শক্তিমাত্রা, সেটা বের করার জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। ফার্স্ট যে পদ্ধতি সেটা হচ্ছে ওয়েট বাই ভলিউম। কেমন? ওয়েট বাই ভলিউম মানে ভর আয়তন, এবং সেখানে আমরা কি করব? পার্সেন্টেজ বের করব, শতকরা বের করব। প্রথম পদ্ধতি কেমন? মানে কোনো একটা আমরা দেখব যে কোনো দ্রাবের হয়তো ভর আমরা পাচ্ছি, এখানে দ্রাবের ভর থাকবে এবং নিচে দ্রবণের আয়তন থাকবে, নিয়ে তারপর আমরা শতকরা মাত্রা বের করবো। এটাকে শতকরা মাত্রা বা পার্সেন্ট স্ট্রেংথও কিন্তু অনেক সময় বলা হয়। কেমন? এটা একটা পদ্ধতি হতে পারে। এটা ফার্স্ট আমরা পদ্ধতি, যেটাকে আমরা শতকরা মাত্রাও বলতে পারবো। কেমন? শতকরা মাত্রা আমি সব তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে করা হয় শতকরা মাত্রা। 2 নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা পদ্ধতি, সেটা হচ্ছে গ্রাম পার লিটার পদ্ধতি। কেমন? গ্রাম পার লিটার। এবং 3 নম্বর যে পদ্ধতি একটা আছে আমাদের, এবং সেটা আমাদের পরবর্তী যখন উঁচু ক্লাসে যাব সেখানেও কিন্তু আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে মোল পার লিটার। কেমন? মোল পার, আচ্ছা, মোল পার লিটার। কেমন? এরকমভাবে লেখা যায় মোল পার লিটার, বা মোল এরকমভাবে লিখতে পারো তোমরা। কেমন? উঁচু ক্লাসে গিয়ে তখন আর পার কথাটা ব্যবহার করা হয় না, মোল লিটার ইনভার্স বলা হয়। যেমন এইখানে এটাকে এরকমভাবে লিখতে হয় গ্রাম লিটার ইনভার্স বা লিটার টু দি পাওয়ার -1। এই সমস্ত এককগুলো রয়েছে আমাদের। তাহলে তিনভাবে কিন্তু আমরা কোনো দ্রবণের শক্তিমাত্রা বের করতে পারি। আমাদের ফার্স্ট যেটা আছে, ফার্স্ট আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথম যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের ভর আয়তন। উপরে আমাদের কি রয়েছে? এটা W/V। এটা মানে কি? এটা মানেই হচ্ছে ভর আয়তন। ভর রয়েছে, নিচে রয়েছে আয়তন, তাই না? তাহলে ভর, তার মানে ভর আয়তনের সাপেক্ষে ভর বসাবো। তাহলে ভর আয়তন সাপেক্ষে আমরা কি মাত্রা বার করবো? শতকরা, পার্সেন্টেজ আছে, তাহলে শতকরা মাত্রা আমরা বের করব। এখানে আমরা এই যে জিনিসটা বার করব, এখানে যখন আমরা দ্রবণের মাত্রা লিখব, দ্রবণের মাত্রা শতকরা পদ্ধতিতে অবশ্যই, তখন উপরে আমাদের দ্রাবের ভর থাকে, দ্রাবের ভর, এবং নিচে আমাদের দ্রবণের আয়তন নিতে হয়। কেমন? দ্রবণের কি নিতে হয়? আয়তন। ওকে, ধরো আমি মিলিলিটার এককে বলছি যে কিছু মিলিলিটার আমরা দ্রবণ নিয়েছি, যে দ্রবণের মধ্যে কিছু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, মানে জল নিয়েছি কিছু মিলিলিটার,
আমি উদাহরণ দেখাবো তোমাদের। কিছু মিলিলিটার জল নিয়েছি, সাপোজ 500 মিলিলিটার বা 600 মিলিলিটার জল নিয়েছি, তার মধ্যে আমাদের হয়তো চিনিটা হচ্ছে দ্রাব, সেটা আবার নুন হতে পারে, সেটা আমার 10 গ্রাম 20 গ্রাম কোনো কিছু দ্রবীভূত আছে। এবার পার্সেন্ট করতে হবে শতকরা পদ্ধতি, তাহলে অবশ্যই সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে শতকরা মাত্রা মানে হচ্ছে কোনো দ্রবণের, আমরা যেটা করি সাধারণত 100 ml নিই, 100 মিলিলিটার নিই, নিচে যেটা বসায় সেটা হচ্ছে 100 মিলিলিটার। তাহলে কোনো দ্রবণের এখানে 100 মিলিলিটার আয়তনে যত গ্রাম দ্রবীভূত থাকে সেই গ্রাম সংখ্যাকে দ্রবণের শতকরা মাত্রা বলে। কেমন? তাহলে এখানে আমরা যখন বের করব তখন আমাকে 100-এর সাপেক্ষে আমাকে এই জিনিসটা বলতে হবে। কেমন? ধরো আমি একটা কোশ্চেন তোমাদের বলছি। আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। আমি ধরো এই জিনিসটা তোমাদের, আমি এই জিনিসটা কেটে দিই। আমি কি বললাম, এখানে আমরা দেখা গেল হয়তো আমি HCl দ্রবণ নিয়েছি, যেখানে আমার HCl দ্রবণের মধ্যে, HCl দ্রবণ মানে এখানে জল মিশিয়ে তাকে দ্রবণ তৈরি করা হয়েছে। আমি হয়তো বলছি যে মোট যে দ্রবণটা তৈরি হলো, মোট যে দ্রবণ সেটা হচ্ছে 100 ml, মোট যে দ্রবণটা তৈরি হলো সেটা নিচে হচ্ছে 100 ml, এবং HCl যেটা যতটুকু দ্রবীভূত আছে সেটা হচ্ছে 25 গ্রাম, 25 গ্রাম HCl এর মধ্যে দ্রবীভূত আছে। তাহলে 100 ml টোটাল দ্রবণ, HCl দ্রবণ, যার মধ্যে 25 গ্রাম HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তাহলে শতকরা মাত্রা কত? তাহলে ইন্টু 100 করব। তাহলে দেখো এখানে আমাদের 100 কেটে যায়, তাহলে 25 উপরে একক রয়েছে গ্রাম আর নিচে রয়েছে মিলিলিটার, তাই না? গ্রাম আর মিলিলিটার, কিন্তু 100% করছে, আমরা পার্সেন্ট হিসাবে এখানে জিনিসটা বলবো। কেমন? মানে 100 ml আছে 25 গ্রাম, 1 ml কত? তাহলে 100 ml এর মধ্যে কত? কেমন? শতকরা বার করতে গেলে 100 সাপেক্ষে আমরা এটা বের করি। কেমন? তাহলে তোমাকে যদি এইখানে বলে, এইখানে ধরো তোমাকে বললো যে 25% W/V, ওয়েট বাই ভলিউম, HCl দ্রবণ। কেমন? এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, এর অর্থ, এটা বলতে কি বোঝো? কেমন? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 100 ml দ্রবণ নিয়েছি, 100 ml দ্রবণ, যার মধ্যে 100 ml দ্রবণ এর মধ্যে HCl দ্রবীভূত আছে কত গ্রাম? HCl দ্রবীভূত আছে 25 গ্রাম, বা এখানে 25 বসাতে পারতাম আমরা, যে 25 গ্রাম HCl দ্রবীভূত আছে। ওকে, তাহলে এরকম আমরা শতকরা পদ্ধতিতে, মানে ভর আয়তন সাপেক্ষে শতকরা মাত্রা কিন্তু বের করতে পারবো, এবং এখানে আমাদের পার্সেন্টটা চলে আসছে। কেমন? পার্সেন্ট আমরা দেবো শুধুমাত্র এখানে, কেমন, বা শতকরা চিহ্ন দেবো, যেহেতু কিন্তু শতকরাই আমাদের একক। ওকে, এরপরে নেক্সট আমরা এক কাজ করি, এখান থেকে আমরা একটা প্রশ্ন নিই। ধর আমরা এখানে একটা প্রশ্ন নিচ্ছি। কেমন? প্রশ্ন নিলাম যে 250 মিলিলিটার ফ্লাস্কে, কেমন, ফ্লাস্কে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে NaOH নিয়ে জলে দ্রবীভূত করা হলো ও দ্রবণের আয়তন এখানে এত ml ফ্লাস্ক, হ্যাঁ, দ্রবণের আয়তন যতটুকু ফ্লাস্কের আয়তন ততটাই হয়তো করা হলো, এত ml করা হলো। এবার প্রশ্ন হচ্ছে যে দ্রবণের শতকরা মাত্রা কত? দ্রবণের শতকরা মাত্রা কত? ওকে, তাহলে এখানে 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম দ্রবীভূত আছে। ঐকিক নিয়মে তোমরা করতে পারো। ঐকিক নিয়মে করলে কি করতে হবে? 250 কি আছে ml, তাই না? তাহলে 250 ml এর মধ্যে 20 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে 1 ml এর মধ্যে 20/250, তাই না?
তাহলে আমাদের 100-এর মধ্যে বের করতে যেটা শতকরা, তাহলে 250 ml জলের মধ্যে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। 1 গ্রাম মানে 1 ml এর মধ্যে 20/250 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে 100 ml এর মধ্যে কত হবে? 100 ml এর মধ্যে হবে 20/250 × 100, এই 0 0 কেটে যাবে। কেমন? তারপর তোমরা 5 দিয়ে কাটাকাটি করবে, 5 2 10, 5 5 25, 4 5 20, তাহলে 4 2 8, তাহলে 8% হবে আনসার। কিন্তু আমরা তো সূত্র জানি, তোমরা একবার এই সূত্রটা লিখবে যে দ্রবণের শতকরা শক্তিমাত্রা সমান নিয়ে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু 100, এটা লিখবে, আমি আর লিখছি না। আমি সরাসরি এখানে আনসারে চলে যাচ্ছি। সরাসরি আনসার যখন বের করবো আমরা, তখন আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণ, যেটা টোটাল দ্রবণ হলো, ফ্লাস্কটার আয়তন ছিল, ফ্লাস্কে কিন্তু জল মানে নিয়েছে, কেমন জল দ্রবীভূত করা হয়েছে, কতটা জল নিয়েছে সেটা কিন্তু বলা হয়নি, কতটা জল নিয়েছে সেটা বলেনি, কিন্তু ওই জলের মধ্যে ওই মানে ফ্লাস্কের আয়তন বলেছে 250 ml, এটা জলের আয়তন নয়, কিন্তু ফ্লাস্কের আয়তন নিয়ে 20 গ্রাম NaOH দিয়েছে, নিয়ে জল মিশিয়ে দ্রবণটা তৈরি করেছে, তখন দ্রবণের আয়তন শেষে যেটা টোটাল দ্রবণের আয়তন সেটা 250 ml। তো আমরা এখানে দ্রবণের আয়তন নিচে লিখি, তাহলে টোটাল দ্রবণের আয়তন কত? 250 ml, যার মধ্যে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়, তাহলে 20 বসাবো, এবং শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করবো, হয়ে গেল আমার। এদিকে দিকে গুণ করবো, কেটে দিলাম 0 0, 5 2 10, 5 5 25, 5 1 5, 4 5 20, মানে আমার আনসার হয়ে যাচ্ছে 4 2 8%। তাহলে 8% আমার কিন্তু এখানে কি, এটা অবশ্যই ওয়েট বাই ভলিউম আমার শতকরা মাত্রা বেরিয়ে গেল। ওকে, একটা পদ্ধতি হলো। নেক্সট আমরা 2 নম্বর যে পদ্ধতি আমরা লিখেছিলাম সেটা হচ্ছে গ্রাম পার লিটার। ওকে, 2 নম্বর যে পদ্ধতি আমাদের ছিল, 2 নম্বর পদ্ধতি সেটা হচ্ছে গ্রাম পার লিটার পদ্ধতি। গ্রাম পার লিটার পদ্ধতি, গ্রাম পার লিটার মানে কোনো দ্রবণের 1 লিটার আয়তনে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে। তাহলে নিচে যে দ্রবণটা আমরা নেব সেটা হচ্ছে 1 লিটার। 1 লিটার দ্রবণের মধ্যে কতটা দ্রাব দ্রবীভূত আছে, কেমন? 1 লিটার। তাহলে এখানে নিচে আমাদের অবশ্যই কি হবে, এখানে দ্রবণের আয়তন হবে, দ্রবণের আয়তন। ওকে, 1 লিটার দ্রবণের মধ্যে আমাদের যত গ্রাম, তাহলে এখানে দ্রাবের কি হবে, দ্রাবের ভর, কেমন? সিম্পলি এটাই হবে, আর আমাদের এর সঙ্গে আর কোনো কিছু 100 বা এটা কিন্তু গুণ হবে না, কেমন? এবার দ্রবণের আয়তন আমাকে 1 লিটারের মধ্যে বের করতে হবে। 1 লিটারের মধ্যে বের করতে হবে মানে 1 লিটার, এখানে আমি লিখছি 1 লিটার মানে কত মিলিলিটার? 1000 মিলিলিটার, তাই না? এবার তোমাকে দ্রবণ দিয়েছিল হয়তো 100 মিলিলিটার বা 150 মিলিলিটার বা 250 মিলিলিটার, তাহলে সেটাকে আমাকে 250 সাপেক্ষে বের করলে তো হবে না, 1000-এর সাপেক্ষে বের করতে হবে। তাহলে 1000-এর সাপেক্ষে তুমি যখন বের করবে, ধরো আমি এটা মিলিলিটারে নিয়েছি, এটা আমি গ্রামে নিয়েছি, তাহলে 1000-এর সাপেক্ষে যখন বের করবে তখন 1000 দিয়ে গুণ হবে। ঐকিক নিয়মে করলে এই জিনিসটা কী করে আসলো সেটাও তোমরা কিন্তু বুঝতে পারবে, কেমন? ধরো আমি বলতে চাইছি যে আচ্ছা 500 ml জল নিয়েছি আমি, 500 ml জলে 500 ml জলে H2SO4 দ্রবীভূত আছে। কতটা দ্রবীভূত আছে? দ্রবীভূত আছে কত? আমার 25 গ্রাম। 500 ml জলে সালফিউরিক অ্যাসিড 25 গ্রাম দ্রবীভূত আছে। তাহলে তুমি সরাসরি উপরে যদি বসাও 25, আচ্ছা ওই কিগ্রামে করে আগে 500 ml জলে এত, কিন্তু আমাকে 1000 ml এর মধ্যে বার করতে হবে, 1 লিটারের মধ্যে, যেহেতু সংজ্ঞাতে বলছে কোনো দ্রবণের 1 লিটার আয়তনের মধ্যে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ওই গ্রাম পার লিটার এককে শক্তিমাত্রা বলে, তাই না? তাহলে 500 ml যদি 25 গ্রাম হয়, তাহলে 1 ml কত? 1 ml আমরা বলতে পারবো, তোমরা কিন্তু পরীক্ষার সময় ডট ডট দেবে না, পুরনো বাক্যে লিখবে, কথাগুলো লিখবে। তাহলে 1 লিটার মানে এটা কি 1 লিটার, 1 লিটার মানে 1000 ml, তাহলে তার মধ্যে কতটা দ্রবীভূত আছে সেটা হচ্ছে 25/500 × 1000 এত, কেমন? তাহলে এটা 500 2 1000 হয়, তাহলে 25 2 50 হয়ে যাবে, তাই না? তাহলে 50 গ্রাম 1000-এর মধ্যে দ্রবীভূত আছে, তাহলে সেটাই হচ্ছে
এবার আমরা তাহলে আনসারটা কি লিখবো? আনসার যখন লিখবো তখন আমরা লিখবো 50 গ্রাম কার মধ্যে? 1 লিটারের মধ্যে, তাহলে 50 গ্রাম পার লিটার এটা, বা 50 গ্রাম লিটার ইনভার্স। এবার এই ফর্মুলা অ্যাপ্লাই করে কি করে করব? ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা যখন বের করবো তখন দ্রাবের ভর, কতটা দ্রাব দ্রবীভূত ছিল? 25 গ্রাম, কতর মধ্যে? 500 ml জলের মধ্যে, তাহলে আমাকে 1 লিটার মানে 1000-এর মধ্যে বার করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো সরাসরি বসিয়ে দেবো, তাহলে 25 দিয়ে 50 গ্রাম লিটার ইনভার্স হয়ে যাবে আমার একক। তাহলে এটা গেল আমাদের গ্রাম পার লিটার এককে শক্তিমাত্রা। কেমন? আমি এখানে গ্রাম পার লিটার এটার ক্ষেত্রে আমি একটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্ন হচ্ছে যে 100 ml জলীয় দ্রবণে জলীয় দ্রবণে 5.6 সোডিয়াম কার্বনেট Na2CO3, কেমন? সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে গ্রাম লিটার ইনভার্স এককে মাত্রা বের করো বা নির্ণয় করো, ঠিক আছে? বের করো বা প্রকাশ করো, যাই হোক। তাহলে তোমরা ঐকিক নিয়মে করতে পারো যে 100 ml জলীয় দ্রবণে Na2CO3 দ্রবীভূত আছে 100। আচ্ছা, আমি ডান দিকে ঐকিক নিয়মে করছি, যে লিখছি না আমি পুরো, কেমন? এত মিলিলিটার জলীয় দ্রবণে Na2CO3 দ্রবীভূত আছে 5.6 গ্রাম, তাহলে 1 ml জলীয় দ্রবণে সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে 5.6/100, তাহলে 1 লিটার মানে 1000 মিলিলিটারে সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে ইন্টু 1000, দুটো শূন্য কেটে গেল, 10 দিয়ে গুণ করলে 1/10 ডান দিকে যাবে, মানে 56 গ্রাম। ওকে, তখন আমরা আনসার এখানে কত হয়ে যাবে? 56 গ্রাম পার লিটার বা গ্রাম লিটার ইনভার্স হয়ে গেল। আর আমরা সরাসরি সূত্র যখন লিখবো তখন সূত্রটা কিন্তু অবশ্যই লিখবে যে গ্রাম পার লিটার এককে দ্রবণের শক্তিমাত্রা সমান দ্রাবের ভর গ্রাম, নিচে দ্রবণের আয়তন মিলিলিটার ইন্টু 1000। ফর্মুলা আগে লিখতে হবে একটা বাক্য, কেমন? লিখবে, লেখার পরে তারপরে তোমরা তখন শক্তিমাত্রা, কেমন? শক্তিমাত্রা তখন তোমরা কিন্তু করবে, কেমন? আমি যা শক্তিমাত্রা লিখছি এখানে। এককে হচ্ছে আমার দ্রাবের ভর, দ্রাব কত আছে? 5.6, কত দ্রাবক আছে আমাদের? 100 ml, তাহলে 100 ইন্টু আমার সূত্র হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে, দুটো শূন্য কেটে গেল, তাহলে 5.6 গ্রাম পার লিটার আমার কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে আমরা দেখলাম। ওকে, নেক্সট আমি এখানে পড়ছি, অন্য একটা পেজ নিয়ে নিচ্ছি, কেমন? অন্য একটা পেজে নিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটা এককে যাব, সেটা হচ্ছে মোলারিটি, বা এটাকে আমরা বলতে পারবো মোলার মাত্রা। মোলার মাত্রা মানে কোনো দ্রবণের 1 লিটার আয়তনে যত মোল অণু দ্রাব দ্রবীভূত থাকতে পারে, যত মোল অণু, কেমন? যত মোল অণু দ্রাব দ্রবীভূত থাকতে পারে, বা যত মোল সংখ্যক দ্রাব ওই দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকতে পারে, সেটাকেই ওই দ্রবণের মোলারিটি বা মোলার মাত্রা বলে। ওকে, এবার মোলারিটিকে লেখা যায় ক্যাপিটাল এম, বড় হাতের এম দিয়ে, কেমন? একটা হয় মোলা, এটা হচ্ছে মোলারিটি পড়ছি আমরা, মোলারিটি। আর একটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে, সেটা হচ্ছে মোলালিটি, এখানে ল থাকবে, মোলালিটি আলাদা জিনিস, আর এটা হচ্ছে মোলারিটি, কেমন? তোমাদের মোলালিটি যেটা, সেটা কিন্তু এখন সিলেবাসের মধ্যে নেই, উঁচু ক্লাসে গিয়ে তোমরা তখন পড়বে। ওকে, তাহলে মোলারিটি বের করার নিয়ম হচ্ছে, কি করে বের করছি আমরা? ধরো আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে আমি ধরলাম যে কত আয়তন তুমি জানো না, তাহলে সেই ভি মিলিলিটার একটা আমরা দ্রবণ নিয়েছি, সেটা 100, 200, 300, 400, 500, 1500, 2000 যা কিছু হতে পারে, কেমন? 1000-এর কম, 1000-এর বেশি, যা কিছু হতে পারে। তাহলে সেই ভি মিলিলিটার একটা কোনো আমরা দ্রবণ নিয়েছি, যার মধ্যে একটা দ্রাব দ্রবীভূত আছে, সেটা কত মোল? এন মোল।
এন মোল দ্রবীভূত আছে। মোল চ্যাপ্টার আমাদের কিন্তু হয়ে গেছে। মোলের ধারণা যারা দেখোনি দেখবে মোলের ধারণা তোমরা ওই ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। মোলের একদম পুরো কনসেপ্ট একদম জলের মতো সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, অবশ্যই দেখে নিও। কেমন? যাদের অসুবিধা আছে অবশ্যই দেখে নিও। তাহলে ভি মিলিলিটারের মধ্যে এন মোল দ্রবীভূত আছে। এত মিলিলিটার দ্রবণের মধ্যে এত মোল দ্রবীভূত আছে। তাহলে 1 মিলিলিটারের মধ্যে কত? 1 মিলিলিটারের মধ্যে তাহলে এন বাই ভি মোল। এবার আমার মোলারিটির সংজ্ঞাতে আমরা কি বললাম, যে কোনো দ্রবণের 1 লিটার আয়তনের মধ্যে, তাই না, 1 লিটার আয়তনের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে। তাহলে 1 লিটার মানে 1000 ml, 1000 ml, তাহলে 1000 ml এর মধ্যে কত হবে? তাহলে n/v ইন্টু 1000, n/v ইন্টু 1000, তাহলে এটাই আমার সূত্র, তাই না? তাহলে এখানে আমার হচ্ছে n ইন্টু 1000/v লিখতে পারি, বা n/v ইন্টু 1000 লিখতে পারি, যেটা খুশি। কেমন? তাহলে এখানে আমরা এই সূত্রটা লিখলাম। এবার খেয়াল করো, যারা রেগুলার ক্লাস দেখো তাদের আমি বলেছিলাম, দেখবে মোল চ্যাপ্টারে, যে মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে তোমাকে যে ভরটা দেবে কোনো একটা পদার্থ, তার প্রদত্ত ভর যেটা, সেটাকে আমরা যদি তার গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করি, বা আণবিক ভর দিয়ে ভাগ করি, সোজা কথা আণবিক ভর দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাবো। ধরো 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল জল, 1 মোল জল। তাহলে তোমাকে যদি 18 দেয়, তাহলে উপরে 18 বসাবে, নিচেও 18 বসাবে। কেমন? ধরো তোমাকে বললো 18 গ্রাম জল, 18 গ্রাম H2O মানে কত? তো জলের নিচে যেটা মোলার ভর, সেটা তুমি জানো 18, সেটা 18ই থাকবে। কেমন? কোনো চেঞ্জ হবে না। এবার তোমাকে 18 গ্রাম দিয়েছে, প্রদত্ত ভর 18, তাহলে উত্তর হয়ে গেল 1 মোল। তাহলে 18 গ্রাম জল মানে 1 মোল। তোমাকে দিয়েছে 36 গ্রাম জল, 36 গ্রাম জল মানে কত মোল? নিচে জলের মোলার ভর তো পাল্টাবে না, 18ই থাকবে, কিন্তু তোমাকে দিয়েছে যেটা W, সেটা হচ্ছে 36 গ্রাম। তাহলে 18 দিয়ে 36, তাহলে 2 মোল। তাহলে এটা ছিল 1 মোল, এটা হলো 2 মোল। ক্লিয়ার? কেমন? তাহলে প্রদত্ত ভর আর নিচে ওই পদার্থটার, ওই দ্রাবটার যেটা গ্রামাণবিক ভর, সেটা। তাহলে এন এর বদলে আমরা বসাতে পারি কি? এন এর বদলে আমরা W/m, এমটা নিচে চলে আসবে, ওকে, ইন্টু 1000, আর নিচে আমাদের একটা রয়েছে ভি। তাহলে এইটা হচ্ছে আমাদের মোলারিটি বার করার সূত্র। কেমন? মোলারিটি বের করার সূত্র। ক্লিয়ার? ওকে, এবার আমাদের একটা প্রশ্ন আসে, একটা কোশ্চেন হয়তো বলবে যে, হয়তো তোমাকে বললো যে 5 মোলার H2SO4 দ্রবণ, ওকে, বলতে কি বোঝো? 5 মোলার, এখানে মোলারিটির কথা বলছে, এখানে H2SO4 দ্রবণ বলতে কি বোঝো? এটা বলতে কি বোঝায়, এর অর্থ কি? যে কোনো একটা প্রশ্ন দিলে এখানে H2SO4 বদলে অন্য কিছু দিতে পারে, এখানে 5 বদলে অন্য কিছু দিতে পারে, কিন্তু এম লেখা আছে মানে মোলারিটিতে তোমাকে এই জিনিসটা বলতে হবে। এটা বলতে কি বোঝাচ্ছে? এর অর্থ হচ্ছে যে 1 লিটার বলতে পারবো, 1 লিটার, আমি ব্র্যাকেটে 1000 মিলিলিটার লিখতে পারি। 1 লিটার দ্রবণের মধ্যে 5 মোল, কেমন, 5 মোল বা 5 গ্রাম মোল লিখতে পারি। 5 গ্রাম মোল একই জিনিস, গ্রাম মোল যা বা গ্রাম অণু একই জিনিস, বা 5 গ্রাম অণু একই কথা। কেমন? 5 গ্রাম অণু H2SO4 দ্রবীভূত আছে। ধরো এখানে যদি থাকতো এই 5-এর বদলে, ধরো আমার দেওয়া হয়েছে 8 যদি থাকতো, তাহলে আমরা বলতাম যে 1 লিটার বা 1000 ml দ্রবণের মধ্যে 8 গ্রাম মোল বা 8 গ্রাম অণু H2SO4 দ্রবীভূত আছে। গ্রাম মোল বা গ্রাম অণু যে কোনো একটাও লিখতে পারো, যে 1 লিটার দ্রবণের মধ্যে 8 গ্রাম অণু H2SO4 দ্রবীভূত আছে, এর কথা হচ্ছে এটা। যেহেতু H2SO4 থেকে H2SO4, এখানে HCl থাকলে HCl লিখতাম। ক্লিয়ার? এবার মোলারিটি থেকে আমরা একটা গাণিতিক প্রশ্ন করব, ওকে। মোলারিটি থেকে আমরা একটা গাণিতিক প্রশ্ন করছি এখানে, যে তোমাকে বলছে যে 250 ml জলীয় দ্রবণে 28 গ্রাম KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত
আছে। দ্রবণটির মাত্রা মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স এককে প্রকাশ করো। তাহলে প্রথমেই আমাকে এই প্রশ্ন করার ক্ষেত্রে আমাকে কেও এইচ এর যেটা এম মানে আণবিক ভর সেটা বার করতে হবে। আণবিক ভরটা আমাকে বার করতে হবে। তাহলে কেও এইচ এর কেমন আণবিক ভর, আমি গ্রাম আণবিক ভর লিখে দিয়েছি, তাহলে একবারে সেটা গ্রাম এককে লিখে দেবো। কেমন গ্রাম আণবিক ভর। কেও এইচ এর গ্রাম আণবিক ভর কত? পটাশিয়ামের পারমাণবিক ভর তোমরা জানো 39, অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর 16, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। 39 আর 1 হচ্ছে 40, 40 আর 16 হয়ে যাচ্ছে 56, তাহলে 56 গ্রাম। যেহেতু গ্রাম আণবিক লিখেছি তাই জন্য এখানে গ্রাম দিলাম। যদি আমি এখানে লিখতাম কেও এইচ এর আণবিক ভর, গ্রাম না লিখতাম, তাহলে এখানেও গ্রাম দিতাম না, শুধু 56 লিখতাম। ওকে, তার মানে 56 গ্রাম। তুমি এখানে বুঝতে পারলে যে এক সেকেন্ড 56 করে দিলাম এটা, কেমন 56 গ্রাম কেও এইচ। এটা মানে কত? এটা মানে হচ্ছে 1 মোল বা 1 গ্রাম মোল বলতে পারি, 1 মোল কেও এইচ, 1 মোল কেও এইচ অণু। ওকে, তাহলে 56 বদলে তোমাকে 28 দিয়েছে, 28 গ্রাম মানে কত? তাহলে 56 গ্রাম মানে হচ্ছে 1 মোল। যদি আমি এখানে আর একটা লাইন করতাম, 1 গ্রাম মানে কত? 56 গ্রামে 1 মোল, 1 গ্রামে কত? 1/56 হতো, 1/56। 3 নম্বর লাইনে যদি লিখবো 28 গ্রামে কত, তাহলে গুণ 28, তাই না? 28 2 56, নিচে 2 রয়েছে, তাহলে 1 এর 2 মানে কত? 0.5। এত মোল কেওএইচ অণু। ওকে, এটা আমরা পেয়ে গেলাম, মানে আমরা এখানে এন পেয়ে গেলাম। ওকে, এবার আমরা এই মোলারিটি বের করা সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে যে এম মানে হচ্ছে এন ইন্টু, তোমরা কথাতে লিখবে কেমন, মানে মোল সংখ্যা, কেমন মোল সংখ্যা বা মোল, এবং হাজার, নিচে হচ্ছে আয়তন, দ্রবণের আয়তন। তাহলে সেখানে আমরা বসাবো, এখানে মোল কত পেলাম 0.5 ইন্টু হাজার বসাবো, এবং কত এমএল জলীয় দ্রবণ ছিল, দ্রবণের আয়তন 250 বসাবো, 0 0 কাটবো, 4 25 100, তাহলে 4, তাহলে 0.5 ইন্টু 4, 4 5 20 হয়, কিন্তু 0.1 ঘর আগে যাবে, তাহলে এত। তাহলে এটা কিন্তু আমার হয়ে যাবে উত্তর, মোল লিটার ইনভার্স। পেয়ে গেলাম। আমি এখানে যে সূত্রটা দিয়েছি এই সূত্রটাতে অ্যাপ্লাই করলে আমাদের এগুলো বের করার দরকারই নেই। যদি আমরা এই সূত্রটাতে করি, অর দিয়ে লিখছি, অথবা দিয়ে আমরা এখানে এম মানে কি বলেছিলাম, ডব্লিউ ইন্টু 1000 ইন্টু এম ইন্টু ভি। ডব্লিউ মানে প্রদত্ত ভর কত ছিল আমার, এখানে প্রদত্ত ভর ছিল 28, তাহলে 28 বসাবো, ইন্টু 1000, ভালো করে বোঝো, 28 প্রদত্ত ভর বলেছিল যে 28 গ্রাম কেওএইচ দ্রবীভূত আছে। এবার এম মানে কেওএইচ এর মোলার ভরটা বসাতে হবে, মানে 56 বসাতে হবে, ইন্টু এখানে ভি মানে আয়তন কত 250, তাহলে 250 বসাবো, একই জিনিস, কেমন। তাহলে 28কে 28 2 56, 0 0 কেটে যায়, 25 4 25 100। এবার কাটবো 2 কে 2 2 2 4, মানে 2 পড়ে থাকে, তাহলে 2 মোল লিটার ইনভার্স, এটা কিন্তু হয়ে যাবে এটার আনসার। ওকে, তাহলে এরকমভাবে তোমরা করতে পারবে। এবার দেখো, আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে 5% NaOH দ্রবণকে গ্রাম পার লিটার এবং 2 নম্বর হচ্ছে যে মোল পার লিটার এককে প্রকাশ করো। কেমন, আমরা ফার্স্ট পোর্শনটা প্রথমে করব। 5% NaOH, 5% NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা মানে বলতে চাইছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে আমাদের 100 ml দ্রবণ রয়েছে, NaOH দ্রবণ আছে, NaOH দ্রবণ আছে, যার মধ্যে এর মধ্যে কি রয়েছে, 10 গ্রাম NaOH দ্রবীভূত আছে, তাই না? তাই তো বোঝা, শতকরা মানে তাই। তোমরা শিখে এসছো যে 100 ml এর মধ্যে 5 গ্রাম, তাহলে 100% বের যখন করবো শতকরা, তখন 0 0 2 0 কেটে যাবে, 100 কেটে যাবে, মানে 5% পড়ে থাকে। তো সেটাই বলেছে যে 5% NaOH,
তাহলে সেটা মানে কি 100 ml NaOH দ্রবণের মধ্যে 10 গ্রাম NaOH দ্রাব হিসাবে দ্রবীভূত আছে। কেমন? তাহলে এবার আমরা এর শক্তিমাত্রা যদি বের করতে বলেছি আমাদের প্রথমে গ্রাম পার লিটার এককে, গ্রাম পার লিটার এককে যদি বের করতে চাই তাহলে 100 ml এর মধ্যে 100 ml এর মধ্যে আছে আমার কত গ্রাম? 10 গ্রাম। 100 ml এর মধ্যে 10 গ্রাম আমাদের 10 গ্রাম নয় 5 গ্রাম দ্রবীভূত আছে, 5 গ্রাম। কেমন? 5 গ্রাম। ওকে, আমাদের 5 গ্রাম দ্রবীভূত আছে, 100 মধ্যে 5 গ্রাম NaOH দ্রবীভূত আছে। তাহলে আমাদের গ্রাম পার লিটার, তাহলে 1000, 1 লিটার মানে 1000 ml, তাহলে 1000-এর মধ্যে কত দ্রবীভূত আছে? 1000 দিয়ে গুণ হবে, তাহলে এত গ্রাম পার লিটার, তাই না? আমরা কি বলি? 100 ml জলের মধ্যে NaOH দ্রবীভূত আছে 5 গ্রাম, তাহলে 1 ml জলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে বাই 100, তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 ml, এর মধ্যে দ্রবীভূত আছে 5/100 ইন্টু 1000। এরকমই করি, দুটো শূন্য কেটে যায়, 5×10 50 হয় উত্তর। এখানেও তাই, সেটাই আমরা সরাসরি করলাম, দুটো করে শূন্য কাটলাম, 5×10 50, তাহলে গ্রাম পার লিটার কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে আনসার। ওকে, 2 নম্বর আমাদের মোল পার লিটারে যখন বের করতে হবে, মোল পার লিটার মানে এখানে আমাদের যেটা ডাব্লিউ দিয়েছে, ভর যেটা আমাদের এখানে 50 গ্রামই আমরা NaOH পাচ্ছি। NaOH কত রয়েছে? 50 গ্রাম, তাহলে ডাব্লিউ যেটা পাচ্ছে সেটা 50 গ্রাম। আর NaOH এর যেটা মোলার ভর, NaOH এর ক্ষেত্রে NaOH এর মোলার ভর কত? NaOH এর মোলার ভর সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 মানে 40। তাহলে এম এর মান যেটা সেটা এটা, তাই না? এবার আমরা সূত্র, শক্তিমাত্রা যেটা সূত্র আমাদের মোলারিটির ক্ষেত্রে, শক্তিমাত্রা কিসে? এটা মোলারিটিতে, সেটা হচ্ছে ডব্লিউ ইন্টু 1000 ইন্টু এখানে আমার থাকে এম ইন্টু ভি, এম ইন্টু ভি, তাই না? তাহলে ডাব্লিউ কত? প্রদত্ত ভর আমার 50 গ্রাম, তাহলে 50 ইন্টু 1000, এম কত এর? 40 ইন্টু 1000ই আমাকে লিখতে হবে এখানে, 1000-এর মধ্যে কত, তাই না? যেহেতু 1 লিটার 50 গ্রাম কতর মধ্যে দ্রবীভূত ছিল? 1 লিটারের মধ্যে, 1 লিটার মানে 1000 ml, 1000 কেটে যায়, 0 কেটে যায়, পড়ে থাকে আমার কত? 5/4, 5/4 এটা মোল পার লিটার। ভাগ করবে, এটাকে যদি ভাগ করো, 4×1 = 4, 1 পড়ে থাকে, দশমিকের জন্য 0 পেলাম, 10 হলো, তাহলে 4×2 = 8, 2 পড়ে থাকে, 10 থেকে 8 বাদ দিলে 2, আমরা 0 পাবো, মানে 20 হবে, তাহলে 4×5 = 20, তাহলে এত মোল পার লিটার, এটা কিন্তু হয়ে যাবে দ্রবণের শক্তিমাত্রা মোল পার লিটার এককে। আর একটা কোশ্চেন আমি করে দিই এখানে, আর একটা কোশ্চেন আমরা শেষ করব। কেমন? ধরো আমাদের প্রশ্ন দিয়েছে যে 500 ml জলে 0.2 গ্রাম NaOH যুক্ত করলে বা দ্রবীভূত করলে মোলারিটিতে দ্রবণের শক্তিমাত্রা কত হবে? ওকে, এবার NaOH এর আণবিক ভর বা গ্রাম আণবিক ভর বলতে পারো, কেমন? বা মোলার ভর, কেমন? এর আণবিক ভর কত হবে NaOH এর? আমরা এখনই দেখালাম, 23 + 16 + 1 মানে 40, তাহলে আণবিক ভর হবে 40। যদি আমরা এখানে লিখতাম গ্রাম আণবিক ভর, তাহলে এখানে লিখতাম 40 গ্রাম, তাই না? আমি লিখে দিচ্ছি এখানে, অসুবিধা নেই, আমি এখানে গ্রাম আণবিক ভর, তাহলে এখানে আমি 40 গ্রাম করে দিলাম। ওকে, এবার আমার প্রশ্ন দিয়েছে, প্রশ্নে বলেছে যে 500 ml জলে 0.2 গ্রাম NaOH কি করা আছে? 500 দ্রবীভূত আছে। ওকে, এবার আমরা শক্তিমাত্রা বের করব, তাহলে মোলারিটি এককে এম যখন বের করব, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে আমাদের আর একটা সূত্র আমরা দেখেছিলাম যে N × 1000 বাই আমরা কোন একক দেখেছিলাম? N × 1000/V, তাই না? তাহলে N × 1000/V, তাই না? তাহলে এনটা তোমাদের বার করা হয়নি, এনটা আমাদের বার করতে হবে, এন বার করবো আমরা, দেখো এন। তাহলে আমরা এক কাজ করি, 500 ml জলে দ্রবীভূত আছে 0.2 গ্রাম, তাহলে 1 ml জলে কত থাকবে? 1 ml জলে থাকবে 0.2/500,
1 ml জলে, তাহলে 1000 ml জলে কত, আমি একটা মানে দুটো লাইন করলাম, তাহলে 1000 ml কত ইন্টু 1000 ml কেন বার করলাম, তাহলে 1 লিটারের মধ্যে কতটা দ্রবীভূত আছে সেটা বের করতে পারবো। 500 দিয়ে 1000 হয়, তার মানে এখানে আমার যেটা আসছে 0.2 ইন্টু 2 মানে 0.4। এত গ্রাম এনওএইচ 1000 মিলিলিটার দ্রবণের মধ্যে আছে, মানে 1 লিটার দ্রবণের মধ্যে আছে। তাহলে এবার আমরা শক্তিমাত্রা যেটা মোলারিটি সেটা আমরা বের করতে পারবো, যে এখানে 0.4 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে 0.4কে আমাদের উপরে বসাতে হবে। এবং এর দেখো আমাদের গ্রামাণবিক ভর কত 40, তাহলে 40 দিয়ে ভাগ করব, 40 দিয়ে ভাগ করব এবং সেটা মোলার হবে। তাহলে এটা আমাদের দশমিক যদি তুলে দিই তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 হলো, আর নিচেটাকে 10 দিয়ে গুণ করো তাহলে 400 হবে, 4 কে 4 নিচে 100, 1-এর 100 মানে 0.01 এত মোলার, এটা কিন্তু হবে আনসার। তোমরা যদি এখানে মোল সংখ্যা বের করতে চাও, মোল সংখ্যা বের করতে পারো, কেমন, সেখানে হয়তো একটু জটিল হতে পারে। আমরা মোল সংখ্যা বের করার যে সূত্র জানি W/M, প্রদত্ত ভর বাই তার আণবিক ভর। তাহলে এখানে 0.2 ছিল, 0.2কে আমরা মোল সংখ্যা মানে 40 দিয়ে ভাগ করব, কেমন, 40 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো আমি 10 দিয়ে গুণ করে উপরটা, তাহলে 2 হবে, নিচেটাও 10 দিয়ে গুণ করলে 400 হয়ে যাবে। দেখো এটা কেটে দিলে 200 হয়, তাহলে 1/200, 1/200 তাহলে কত হচ্ছে এটা 0.0 নেবে, তাহলে 10 হবে, দশমিক নিলে 10 হবে এটা, আর একটা 0 নেব তাহলে 100 হবে, আর একটা 0 নেব তাহলে 1000 হয়ে গেল, কেমন, 1000 হয়ে গেল, তাহলে 5-200 হয়ে যাচ্ছে 1000, তাহলে এত মোল আমরা কিন্তু পেলাম, মোল সংখ্যাটা আমরা বের করতে পারলাম। ওকে, মোল সংখ্যা বের করার পর আমাদের সূত্র কি ছিল, মোল সংখ্যা বের করার পর আমাদের সূত্র ছিল, দেখো এখানে এম মানে হচ্ছে এন ইন্টু 1000/ভি, তাহলে এম সমান এন মানে হচ্ছে 0.005 ইন্টু 1000/ভি মানে কত ml, 500 ml, তাহলে 500 2 1000 হয়, তাহলে 2, কেমন, তাহলে 5 2 10 0, 5 2 10 0, তাই না, 5 2 10 হলো, 0 2 0, 0 2 0, 0.0, তাহলে 0.001, অত লেখা দরকার নেই, মানে এটা কত হচ্ছে আমার 0.001। ওকে, 0.001 এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার আনসার। ওকে, তাহলে এই ছিল তোমাদের ক্লাস। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরপর তোমাদের কোন চ্যাপ্টার স্টার্ট করলে বেশি ভালো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেটা শুরু করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।